You are watching Max Media London. ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ আব্দুস সাত্তার। বিএনপি নেতা তারেক রহমান কি সিংহাসনে বসার আগেই সিংহাসন হারাতে চলেছেন? ফেব্রুয়ারিতে একটি সুন্দর উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তাকে যে আশ্বাস দেওয়া হয়েছিল এবং যে নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং দলনেতা হিসেবে তারেক রহমান বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হবেন, এরকম একটি ধারণা যখন পোক্ত হয়ে চলেছিল জনমনে সাধারণভাবে, তখন দেশে বর্তমানে বিরাজমান রাজনৈতিক সংকট সম্পর্কে তারেক রহমান রোববার যে মন্তব্য করলেন তা থেকেই এই প্রশ্ন চলে আসে যে তারেক রহমান কি সিংহাসনে বসার আগেই সিংহাসন হারাতে চলেছেন? তারেক রহমানের রোববারের বক্তব্যটি কি? তিনি বলেছেন, এমন তো হওয়ার কথা ছিল না। তিনি আরো বলেছেন, কোনো একটি অগণতান্ত্রিক অথবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণ করার পথে হাঁটতে হয় কিনা তিনি এখন সেই শঙ্কা করছেন। এ ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি বাংলাদেশের সকল অ্যাক্টিভ রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন। তারেক রহমান বলেছেন, এমন তো হওয়ার কথা ছিল না। এ কথার যদি আমরা ব্যাখ্যা খুঁজতে যাই তাহলে মনে করতে হবে যে গত 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সঙ্গে যে বৈঠক করেছিলেন এবং যে বৈঠকে আগামী মধ্য ফেব্রুয়ারিতে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যে যৌথ সিদ্ধান্ত তারা প্রকাশ করেছিলেন, সেই যৌথ ঘোষণা অনুযায়ী সবকিছু ঠিকমতো এগুচ্ছে না অথবা এগুতে দেয়া হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যেভাবে তাকে আশ্বস্ত করা হয়েছিল, তারেক রহমান এখন সেই আশ্বাসের উপর, সেই প্রক্রিয়াটির উপর এখন যেন আর আস্থা রাখতে পারছেন না। এমন তো হওয়ার কথা ছিল না। তারেক রহমানের এই বক্তব্য থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে যেভাবে সবকিছু হওয়ার কথা ছিল, তাকে যেভাবে আশ্বাস দেওয়া হয়েছিল, তা কিছুই হচ্ছে না। তারেক রহমানের বক্তব্যের পরবর্তী অংশটি হচ্ছে, তিনি আশঙ্কা করছেন কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণ করতে হতে পারে বলে তার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের রাজনীতিবিদরা সাধারণত যে সমস্ত সামরিক কর্মকর্তারা, সেনা কর্মকর্তারা বাংলাদেশের রাজনীতিতে খেলোয়াড় হয়ে মাঠে নামার চেষ্টা করেন অথবা মাঠে নেমে পড়েন, মাঠ দখল করে থাকেন, তাদেরকে সাধারণত এই ভাষায় বর্ণনা করে থাকেন। তারা বলে থাকেন যে এরা অপশক্তি। রাজনীতির মাঠে যেহেতু তারা রাজনীতিবিদ নন, সেজন্য এই সেনা কর্মকর্তাদের হস্তক্ষেপকে এভাবেই আখ্যায়িত করা হয়। তারেক রহমানের এই বক্তব্য থেকে বোঝা যায় তিনি বাংলাদেশের রাজনীতির বর্তমান যে চালচিত্র, সেখানে বর্তমান সেনা নেতৃত্বের হস্তক্ষেপের আশঙ্কা করছেন। তারেক রহমানের এই বক্তব্যটি বিশ্লেষণ করলে আরও যে জিনিসটি বোঝা যায় যে তারেক রহমান বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন, সেনাবাহিনীর পক্ষ থেকে, সামরিক বাহিনীর পক্ষ থেকে সে বিষয়ে এখনো কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। সেনা নেতৃত্ব এখনো বাংলাদেশের নেতৃত্বে তারেক রহমানের অধিষ্ঠান তারা মেনে নেয়নি অথবা সম্মতি জানায়নি। পরিস্থিতি যদি তাই হয়ে থাকে তাহলে বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচন সত্যি কি অনুষ্ঠিত হবে, এবং যদি অনুষ্ঠিত হয়ও তাহলে সেই নির্বাচনে বিএনপি কি বিজয়ী হতে পারবে এবং তারেক রহমানের পক্ষে কি সম্ভব হবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী আসনে অধিষ্ঠিত হওয়া? এই প্রশ্নগুলো এজন্যই উঠে আসছে যে বর্তমানে বিএনপি বিরোধী একটি কঠোর অবস্থানে রয়েছে অন্যতম প্রধান রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং তাদের সাথে রয়েছে এনসিপিও। ছাত্র তরুণদের যে নেতৃত্ব, যে অংশটুকু 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত করেছিল, তাদের রাজনৈতিক দল এনসিপি। জামায়াতে ইসলামী এবং এনসিপি তাদের যে একাট্টা অবস্থান এবং তার সাথে রয়েছে সরকারের কৌশলী সমর্থন, এমনটাই ধারণা করা যায়। সেই পরিপ্রেক্ষিতে তাদের সম্মিলিত যে প্রচেষ্টা, তার ফলাফল নিশ্চয়ই এটাই হবে যে বিএনপি অথবা তারেক রহমানকে যেন কোনো অবস্থাতেই ক্ষমতায় যেতে দেয়া না হয়। তাদের ক্ষমতায় যাওয়াটা যে কোনো প্রকারই হোক ঠেকানোর চেষ্টা হচ্ছে সেই তরফে। যে বিষয়টিকে কেন্দ্র করে বর্তমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার কেন্দ্রে রয়েছে গণভোট। জামায়াতে ইসলামী চাইছে যে আগামী সংসদ নির্বাচন যেদিনই অনুষ্ঠিত হোক মধ্য ফেব্রুয়ারির মধ্যে,
তার আগে তারা চাইছে এই নভেম্বর মাসেই যেন গণভোট আয়োজন করা হয়। সেই গণভোটে জাতীয় জুলাই সনদ সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের যে বিভিন্ন সুপারিশমালা তার পরিপ্রেক্ষিতে গণভোট আয়োজিত হবে এবং এই গণভোটে জনগণ ভোট দেবেন তারা সংস্কার প্রক্রিয়া পুরোপুরি বাস্তবায়ন চাচ্ছেন কিনা এবং কিভাবে সেই বাস্তবায়ন প্রক্রিয়া অনুমোদন হবে তারা সেটি নির্ধারণ করে দেবেন। এই হচ্ছে জামায়াতে ইসলামীর সংক্ষেপে তাদের এখনকার রাজনৈতিক কর্মসূচি। আর বিএনপি বলছে গণভোট আর নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হোক, কিন্তু বিএনপির জন্য মুশকিল হয়ে দাঁড়িয়েছে তারা এ ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলগুলো বৃহত্তর অর্থে ব্যাপক সংখ্যক রাজনৈতিক দলগুলোকে তাদের মতে আনতে পারছে না। তার চাইতেও বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা এই বিষয়ে সরকারকেও রাজি করাতে পারছে না। এর মধ্যেই জামায়াতে ইসলামী রোববার দিল এক চাল। বর্তমান বিরোধের প্রেক্ষাপটে তারা যেন শান্তির জলপাই শাখা বাড়িয়ে দিল বিএনপির দিকে। বিএনপিকে তারা আলোচনায় বসার জন্য আহ্বান জানালো। তারা বলল, বিএনপি যতই উস্কানি দেওয়ার চেষ্টা করুক না কেন, জামায়াতে ইসলামী তাদের সঙ্গে কোনো ঝগড়া বিবাদ চায় না। তারা চায় আলোচনায় বসে সুন্দরভাবে দেশের সমস্যার সমাধানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আলোচনার মধ্যে দিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য, এবং তারা বিএনপিকে এই আলোচনায় বসার জন্য আহ্বান জানালো। কিন্তু পার্টি টু পার্টি না, দলের পক্ষ থেকে দল, সেরকমভাবে কিছু না। জামায়াতে ইসলামী এই আহ্বান জানালো একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। ঠিক পরদিনই অর্থাৎ আজ সোমবার সরকারের পক্ষ থেকে জানানো হলো, একটি সংবাদ সম্মেলন করে জানানো হলো যে আজকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা হয়েছে। এই সভায় সিদ্ধান্ত হয়েছে যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে সৃষ্ট বিরোধের অবসানে নিজেরাই আলোচনা করুক এবং আলোচনার মাধ্যমে একটি সুরাহা বের করুক। তারা এর জন্য এই দলগুলোকে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। বলেছেন এর মধ্যে যেন দলগুলোর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে কার্যকর সুপারিশ দাখিল করা হয়, জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে এখন বিএনপি এ পর্যন্ত জামায়াতে ইসলামের যে আলোচনায় বসার আহ্বান অথবা আজকে সরকারের পক্ষ থেকে যে আলোচনার মাধ্যমে 7 দিনের মধ্যে সমস্যার সমাধানের চেষ্টা করার জন্য বলা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। এবং সরকার বলেছে 7 দিনের মধ্যে যদি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ঐক্যমত্যের ভিত্তিতে কোনো সমাধান, কোনো সুরাহা তারা না পায়, তখন তাহলে সরকার হিসেবে তারা নিজেরা পদক্ষেপ নেবে। জামায়াতে ইসলামী সোমবার সকল রাজনৈতিক দলের বৈঠকে বসে যে এই সমস্যার সমাধানের একটি সুরাহা করার চেষ্টা করা হোক, সরকারের তরফের এই অবস্থানের প্রতি সাথে সাথেই সমর্থন জানিয়েছে। জুলাই সনদে বিএনপিকে স্বাক্ষর করিয়ে এখন গণভোটের ঘাটে নিয়ে এসে কুপকাত করে ফেলা হবে। বিএনপি সেটা আগে বুঝতে পারেনি, এখন সেটা নিশ্চিত করেই বলা যায়। মনে হচ্ছে বিএনপি আগে এই চালটুকু ধরতে পারেনি। তারা মনে করেছিল নির্বাচন যে কোনো অবস্থাতেই করিয়ে নেওয়ার জন্য জুলাই সনদে তাদের স্বাক্ষর করাটা একটি খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে এবং সরকার এবং জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল তখন নির্বাচনের পথে হাঁটার জন্য আর তেমন জোরালো কোনো পয়েন্ট পাবেন না, কোনো ইস্যু পাবেন না। মনে হচ্ছে নির্বাচনী সাফল্যের কথা বলে সে বিষয়টি তাদের সামনে ঝুলিয়ে রেখে বিএনপিকে জুলাই সনদ স্বাক্ষর করানো পর্যন্ত যতটুকু দৌড়িয়ে নিয়ে আসার দরকার ছিল ততটুকু করা হয়েছে। এখন বিএনপি আর সেই ট্র্যাকে না থাকলেও চলবে। হয়তো জামায়াতে ইসলামী, এনসিপি এবং সরকারও হয়তোবা সেভাবেই ভাবছে। তবে মাঠে বিএনপির যে বিপুল কর্মী শক্তি, জনশক্তি রয়েছে, তাদেরকে উপেক্ষা করা সম্ভবত বোকামির নামান্তর হবে। যদি পিঠ দেয়ালে ঠেকে যায় তাহলে বিএনপি মাঠে নেমে পড়ার সিদ্ধান্ত নিতে পারে। তারা এখনো কিন্তু সতর্কভাবে পা ফেলছে। শেষ পর্যন্ত যদি তাদের মাঠে নামতে হয় তাহলে পরিণতি কি হবে এখনই বলা মুশকিল। তবে সেটি রক্তক্ষয়ী সংঘাতের দিকেও গড়িয়ে যেতে পারে, এমন আশঙ্কা করাই যায়। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে বিএনপির নেতৃত্বে বাংলাদেশের আগামী সরকার গঠনের বিষয়ে যদি বর্তমান সেনা নেতৃত্ব একমত না থাকে তাহলে কি হবে, তখন কোন পথে বিএনপি হাঁটবে, অথবা এই যে দূরত্ব সেনা নেতৃত্বের সঙ্গে বিএনপি নেতৃত্বের, সেটা কিভাবে তারা সামাল দেবে, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি সত্যিকার অর্থে এখন একটি গুরুতর সংকটে রয়েছে। তারা কি করে পরিস্থিতি সামাল দেবে সেজন্য শুরু থেকে তারা সতর্কভাবে পা ফেলছে। এ খেলায় তাদের জিততেই হবে, কিন্তু কি করে জিতবে? ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের
আজকের পর্বের এখানেই সমাপ্তি। চোখ রাখুন আমাদের আগামী পর্বের দিকে। This is Max Media London.